মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, তাদেরকে আমার আভূমি প্রণাম জানাই। মঞ্চোপবিষ্ট ডক্টর হিমাদ্রি দাস এবং আরও যারা রয়েছেন সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই শ্রদ্ধা এবং নমস্কার। আমি আজকে এখানে দাঁড়িয়ে এইভাবে কোনো কথা বলার কোনো যোগ্যতা আমার আছে কি না আমি জানি না। একটা মাত্র যোগ্যতা যে আমি 60 বছর অতিক্রান্ত করেছি, এছাড়া অবসর নিয়েছি, এছাড়া আর কোনো যোগ্যতা আমার আছে বলে আমার মনে হয় না। আমার নিজের অভিজ্ঞতা এবং মহারাজজি একটু আগে বললেন সারদা মিশনের যে জেরিয়াট্রিক ফেসিলিটেটরের কোর্স চালু হতে চলেছে, এই কয়েকটি আলোচনা মাতাজিদের সঙ্গে বসা, তার প্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে আজকে আমি সেই আলোচনাটুকুই করব। আমাদের দেশ ভারতবর্ষ যদিও এখনো তরুণ দেশ, অ্যাভারেজ বয়স কম, কিন্তু একটা প্রজেকশন সবাই দেখছেন যে হয়তো আগামী 10-12 বছরের পর ভারতবর্ষের বয়স্ক মানুষের সংখ্যাই বাড়বে, কারণ জন্মহার এখন অনেক কমে গেছে। ইয়াং জেনারেশন অনেকেই নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কাজেই বয়স্ক মানুষের সমস্যা, যেটা মহারাজজিও একটু আগে বললেন যুবককে মন্দ করে ফেলতে পারে, এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং হবেও ভবিষ্যতে। এখন দেখুন, প্রকৃতির নিয়মেই তো আমাদের বয়স বাড়ে, বার্ধক্য আসে, শরীরে জানান দেয় যে এবারে একটু গতি স্লথ করার বোধহয় সময় এসছে। এই সময়টা কিন্তু আবার নিজের দিকে ফিরে তাকাবারও সময়। একদিক থেকে আমরা সত্যিই খুব ভাগ্যবান যে আমরা ভারতবর্ষে জন্মেছি, কারণ ভারতীয় দর্শন কিন্তু মানুষকে বারবার শিখিয়েছে নিজের ভিতরে অন্বেষণ করার জন্য, এবং বার্ধক্যকে কখনোই বরং বার্ধক্যকে আবাহনই জানিয়েছে যে বার্ধক্যকে দূরে সরিয়ে রাখো, যেটা পাশ্চাত্য বিজ্ঞান চেষ্টা করে চলেছে যে যতই শরীর না দিক তবু নানান কায়দায় ভোগ আরও বাড়াও। তার ঠিক উল্টো পথে ভারতীয় দর্শন চিরকাল হেঁটেছে। তাই আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকেই তো এই সব শুনে বড় হয়েছি, আজকে এই বয়সে পৌঁছেও সে তার একটা ছাপ তো আমাদের জীবনে থাকবেই। ভারতীয় দর্শন তো বারবার বলেছে যে ঠিক কয়েকটা স্তর, কয়েকটা দশার মধ্যে দিয়ে গিয়ে আমরা আজকে শেষ পর্যায়ে যখন শরীর ক্ষয় হবে, একটা সময় শরীরের নাশও হবে। এটা তো ভবিতব্য, এটা নিয়ে এত ভাবারও কিছু নেই, এটা তো ধ্রুব সত্য আমাদের কাছে। মহারাজজি বানপ্রস্থের কথা বলেছেন, চতুরাশ্রমের কথা তো আমরাও ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি। মহাভারতে দেখেছি কুন্তী এবং আরও সকলে মিলে বানপ্রস্থে গেছেন, কিন্তু একটা জায়গায় আমার মনে হয়েছে যে আজকের যুগে দাঁড়িয়ে হয়তো এই বানপ্রস্থর একটা অন্য আঙ্গিকও আছে। মনে হতেই পারে যে এই শহরে ইট কাঠের মধ্যে দাঁড়িয়ে এই বানপ্রস্থ কিভাবে হবে, কোথায় পাবো আমরা, বা সংসার থেকে দুম করে আমরা সংসারী মানুষ দুম করে এই সংসার থেকে ছুটি নিয়ে দূরে চলে যাব, এটাও সব সময় হয় না। কিন্তু আজ 1 বছরে আমার অভিজ্ঞতা এবং আরও নানান মানুষকে দেখে আমার মনে হয়েছে সেটা কিন্তু সম্ভব, বানপ্রস্থও সম্ভব, এই সংসারে এই শহরে থেকেও সম্ভব। আমাদের ভারতীয় দর্শন কিন্তু আরেকটা কথা বলে যে আমাদের অনাদি অতীত সত্যি আমরা জানি না, কত জন্ম আমরা পেরিয়ে এসছি, আগে কি ছিল কিছুই জানি না আমরা, কিন্তু ভবিষ্যৎটা কিন্তু সবার এক। কোনো না কোনো দিন আমাদের সকলের মুক্তি হবে, সে 1 লক্ষ জন্ম পরে হলেও হবে। তার জন্যও কিন্তু নিজেকে প্রস্তুত করার কথা বারবার বলেছে। তাহলে সেই নিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা তৈরি হই না কেন? সংসার থেকেও এই অবসর পরবর্তী জীবনে নিজেকে চেনার একটা সুযোগ কিন্তু আছে, এবং সংসারের থেকেও সংসারে নির্লিপ্তভাবে থাকার একটা আর্ট, যেটা আমরা ঠাকুর মায়ের জীবন থেকে, বিশেষত মায়ের জীবন থেকে অনেক বেশি করে শিখতে পারি। খুব
কঠিনও কিন্তু সেটা নয় আমার মনে হয়। আসলে মানে আমার ব্যক্তিগত জীবনে যখন অবসরের পর চারিদিক থেকে প্রচুর চাপ এসেছিল যে রিএমপ্লয়মেন্ট কেন নেবে না, তখন আমার একটা কথাই মনে হয়েছিল, আমি তো এবার শেষটা দেখতে পাচ্ছি। তো এই শেষ যদি দেখি, আর ব্যাগ গোছানোর সময়টা কখন পাবো? এখনও যদি আমি বাইরের কর্মজগতে থাকি, তাহলে নিজের ব্যাগটা কখনো গোছাবো কখন? আমাদের একজন সিনিয়র ছিলেন, ওনার ঘরে যখন ঢুকতাম দেখতাম টেবিলটা একদম পরিষ্কার, কিচ্ছু নেই। যখনই যেতাম উনি বলতেন যে এই যে দেখছো, আজকে যদি আমার ট্রান্সফার হয় আমি আজকে এই মুহূর্তে চলে যেতে পারবো। তো আমাদের টেবিলটা কি আমরা পরিষ্কার করেছি? পরিষ্কার তো করিনি এখনো। তাই এই অবসর পরবর্তী জীবনে এই কাজটা তো করতেই পারি। এখন আমার এটার একটা মানে সংসার থেকে আমরা সরতে পারি না, তার একটা কারণ আমরা মনে করি আমার জন্য সব কিছু আটকে আছে। আমার জন্য কিন্তু কিছুই আটকে থাকে না। সম্রাট অশোকের মতো সম্রাটের মৃত্যুর পরও ভারতবর্ষ কিন্তু তার নিজের গতিতে এগিয়ে চলেছে। কাজেই আমার জন্য কিছু আটকে আছে, এই ভুল ধারণাটা থেকে আমাদের প্রথম বেরিয়ে আসতে হবে। আমি না থাকলে, ওই যে নাতির কথা বললেন, নাতিটাকে কে দেখবে আর ছেলের অফিসের ভাতটাকে বেড়ে দেবে, এই ভাবনাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসাটা খুব খুব জরুরি। এখন আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা মানে পুরুষ এবং মহিলা এই দুজনের অবসরের কিন্তু একটা তারতম্য আছে। পুরুষদের ক্ষেত্রে সংসার থেকে উদাসীন হওয়াটা কম্পারেটিভলি আমার মনে হয়েছে একটু সহজ। বাইরের কর্মজীবনের অবসর নেবার পর তাদের কাছে একটা সময় থাকে, যে সময়টাকে সে ভালোভাবে কাজে লাগাতে পারে। কিন্তু একজন মহিলার পক্ষে কিন্তু কাজটা ততটা সহজ নয়। সত্যিকারেই বাইরের কর্মজগৎ থেকে তার অবসর হলেও সত্যিকারে তার অবসরটা কিন্তু খানিকটা জোর করে অর্জন করতে হয়। আমি একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট দেখছিলাম, পপুলেশন প্রজেকশন, এবং তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে 60 বয়সে মহিলাদের সংখ্যা কিন্তু বেশি। 1000 পুরুষ পিছু 1033 জন করে মহিলা আছেন। কাজেই বার্ধক্যের সমস্যায় যদি মহিলাদের সমস্যাটাকে একটু আলাদা করে না দেখা যায়, তাহলে হয়তো ঠিক ধরা যাবে না। কারণ সংসার থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটা বাইরের কর্মজগতের থেকে অবসর নেওয়ার থেকে অনেক কঠিন। আর এইটা একটু ধীরে ধীরে করলে কিন্তু করাও যায়। আর এটা একটা প্র্যাকটিস, অভ্যাস, যেইটা যদি শুরু করা যায় তাহলে কিন্তু এটা আসলে নিজের মধ্যেই রয়েছে। আমরা কি সত্যিই চাইছি এই উদাসীন হতে, সংসার থেকে বেরিয়ে আসতে? এটার পেছনে একটা সাইকোলজি বোধহয় কাজ করে, আমি যদি সরে যাই আমার মূল্যটা বোধহয় সংসারে রইল না। আমি জানি না, এটা আমাদের সকলেরই বোধহয় মনে হয় যে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। এবং এর জন্য তো মায়ের জীবন আমাদের সামনে একেবারে আদর্শ। কি একটা নিদারুণ সংসারের মধ্যে থেকেও কি নির্লিপ্ত, ওই রকম সংসারে থাকলে আমরা বোধহয় পাগল হয়ে যেতাম। তার মধ্যে থেকে কি নির্লিপ্ত। কয়েকজন খুব প্রবীণা মাতাজির কাছে শুনছিলাম, ভারতীপ্রাণা মাতাজি তাদের কাছে গল্প করেছিলেন যে মায়ের নাকি হাঁটতে চলতে সমাধি হতো। তো এই কথাগুলো পড়েও তার জীবনকে দেখে আমরা কিছু কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে, যেটা মহারাজজি একটু আগেও বললেন, যে আমরা একটা ভালো সঙ্গী দল তৈরি করতে পারি, তাদের সঙ্গে ভালো আলোচনায় সময় কাটানো, পাশাপাশি ভালো বই পড়া, সাধু সঙ্গের কথা তো বলেইছেন। এগুলোই কিন্তু আমার সংসারে থেকেও বানপ্রস্থের স্বাদ দিতে পারে। নিজের ভাব অনুযায়ী একটা সঙ্গী দল তৈরি করা, এটা আমার মনে হয়েছে ভীষণ ভীষণ জরুরি। এটা দু ধরনের উপকার করে আমাদের। এক হচ্ছে যে পরচর্চার মধ্যে থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যার ফলে আমাদের মনটা অনেকটা শান্ত হয়, উদ্বেগহীন হয়। আর একটা হয় আমরা খুব সাহসী হতে পারি। এই বয়সে ভয় একটা খুব, এই বয়সে কেন সব বয়সেই ভয় এসে জমে মানুষের মনে।
এই আমার বোধহয় শরীর খারাপ হলো, বুকের মাদিক ব্যথা করছে মানেই হার্ট অ্যাটাক হয়ে গেল, এবার আমার যদি পড়ে যাই কে দেখবে, এই ভয় থেকে বেরিয়ে আসাও কিন্তু এই সঙ্গী দল একটা আমাদের শেখায়। দ্বিতীয় যে উপকারটা হয় আমার মনে হয়েছে, অনেকের সঙ্গে যখন আপনি থাকছেন অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, অনেক জায়গায় আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। দেখুন, ভোগ তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, একটা বয়সের পর আর ভোগ করতে পারবেন না, অনেক কিছু চাইলেও পারবেন না, কিন্তু ত্যাগ কিন্তু এরম কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে নয়। এই অ্যাসোসিয়েশন কিন্তু আপনাকে সেই ত্যাগটাও শেখাবে। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে বই পড়ার কথা বলছিলাম, যে যত বই রয়েছে আমার তো মনে হয় এ জন্মে এই বইগুলো পড়ে শেষ করা যাবে না। প্রচুর লাইব্রেরি রয়েছে। সিআইটি মিশনের লাইব্রেরিতে গিয়ে দেখছিলাম যে সরকারি লাইব্রেরি, সরকারি গ্রন্থাগার আছে, কিন্তু পাঠক নেই, কেউ যায় না সেখানে। এই লাইব্রেরিগুলো কাছাকাছি থেকে বই এনে যদি পড়া যায়, দিনের বোধহয় অধিকাংশ সময় বইয়ের মধ্যেও কাটিয়ে দেওয়া যেতে পারে। নিজেদের যে আর একটা কাজ, অনেক ভালো লাগার বিষয় ছিল, হয়তো মনে হয়েছে যে আমি বাঁশি বাজানো শিখব, কাজের চাপে, নানান সংসারের চাপে কাজটা হয়ে ওঠেনি, এখন কিন্তু শুরু করতে পারেন। কোনো বয়স নেই শুরু করার, কোনো কিছু শেখার, নতুন নতুন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের একজন সিনিয়র কালিগ ছিলেন, অবসরের পর দক্ষিণীতে আবার একদম ছোট বাচ্চাদের সঙ্গে গানের ক্লাসে ভর্তি হয়েছিলেন, শুরু থেকে আবার গান শিখবেন বলে। এই চর্চা মানে সেটা লেখাপড়া হতে পারে, গান বাজনা হতে পারে, ছবি আঁকা হতে পারে, নতুন করে শিখতে পারেন, চর্চা শুরু করতে পারেন। এই বয়সে নতুন করে শুরু করব, কে কী বলবে, আসলে এই চর্চাটা তো শুধু নিজের জন্য, কাউকে তো আপনি দেখাবেন না। নিজের ভালো লাগার চর্চা সবসময় শুরু করা যায়। আর এখানে দুটো উপকার হয়, একটা তো আপনার নিজের আনন্দ, আর দ্বিতীয় হচ্ছে একটা ইয়াং জেনারেশনকে সহপাঠী পাচ্ছেন আপনি, অনেক কিছু শেখা যায়। আমি নিজে দুটো কোর্সে ভর্তি হয়েছি, সেখানে এই কিছুদিন বাদে পরীক্ষা, এবং সেখানে আমার সঙ্গে সহপাঠী আছে যারা একদম এমএ করছে, যারা হয়তো এবারে পিএইচডিতে ঢুকবে, আবার আছে কিছু মাঝবয়সী মহিলাই বিশেষ করে, আর আছে আমার মতো অবসরপ্রাপ্ত। তো এই নতুন জেনারেশনকে সহপাঠী ভাবার আনন্দটাও কিন্তু খুব, তাদের সঙ্গে অনেক বিষয় চর্চা আলোচনাও নিজের মনকে অনেক খুলে দিতে পারে। এরকম ভারত সরকারের এরকম অনলাইনে প্রচুর ক্লাস হয়, রামকৃষ্ণ মিশনের যেরকম আছে, সারদা মিশনের ক্লাস হয়, সেরকম আবার ভারত সরকারের স্বয়ং বলে একটা পোর্টাল আছে, যেখানে নানান রকম, আপনি আজকে এআই শিখতে চান, আজকে অঙ্ক শিখতে চান, তারও ক্লাস আছে, আবার বেদান্ত থেকে কান্ট সব কিছুই সেখানে শেখানো হচ্ছে। কিন্তু নিজের, একটু আগেই মহারাজ বলছিলেন যে নিজের ভালো লাগার জন্য কিছু গঠনমূলক কাজের কথা, কিছু না হোক আপনার কাছাকাছি এলাকায় রাস্তায় অনেক বাচ্চা থাকে, কাজের সূত্রে এই বাচ্চাদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সবচেয়ে বড় সমস্যা হলো এদের সাথে কেউ কথা বলে না, এদের পড়াটা কেউ দেখিয়ে দেয় না। সম্ভব হলে একজন দুজন বাচ্চাকেও যদি পড়ান, সমাজের এটা কিন্তু একটা বিশাল উপকার হবে। তাদের সাথে পড়ানো না পারলেও তাকে দুটো গল্প শোনান, তাদের সাথে গান বাজনা নিয়ে কথা বলুন, সেটাও কিন্তু অনেক অনেক কাজে লাগবে আপনার মনের দিক থেকেও। এবার একটা খুব ভাইটাল প্রশ্ন আসে যে অবসরের পরে তো রোজগার কমে যায়, এত কথা এত কাজ আমি করব কি করে, বা বেড়াতে চাইলেও যাব কি করে। একটা কথা ঠিক, রোজগার যেমন কমে সেরকম খরচও কিন্তু কমে। একটু প্ল্যান করা, একটু প্ল্যান করে সঠিকভাবে, মানে অনেক বেশি সুদে পাবো বলে উল্টোপাল্টা জায়গায় না যাওয়া, সরাসরি ব্যাংকে যাওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখলে এবং প্ল্যানিংটা ঠিকমতো করলে আপনার কিন্তু দেখবেন যা অবসরের পরের, অন্যের জন্য না ভেবে এবার শুধু নিজের জন্য, নিজের জন্য মানে নিজের মননের জন্য ভাবাটা বোধহয় খুব জরুরি। আর একটা বিপদ আসে আমাদের এখানে,
এখন খুব টেকনোলজির যুগ, অনেক কিছুই আপনার এই মোবাইলের মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে হয়। অন্যের উপর নির্ভর অনেক সময় আপনাকে করতে হচ্ছে, নিশ্চয়ই নির্ভর করতেও হবে, কিন্তু নিজেও কিছু শিখে নেওয়াটা বোধহয় খুব জরুরি। ছোটোখাটো জিনিস, মেল দেখা, মোবাইলে পেমেন্ট করা, এগুলো নিজের জেনে নেওয়া এবং সাবধানতাগুলো জেনে নেওয়াও খুব জরুরি। একটা খুব মানে বয়স্ক মানুষরা খুবই অনেক সময় দেখা যায় যে সাইবার ফ্রড বা ইত্যাদি কাগজে আমরা দেখি, সবাই জানেন যে 1930 নম্বর আছে, যেখানে ফোন করলে সঙ্গে সঙ্গে যদি আপনি জানান তাহলে কিন্তু আপনার ওই সাইবার ফ্রড থেকে আপনার অর্থ বেঁচে যেতে পারে। এছাড়াও আর একটা জিনিস হচ্ছে ইন্টারনেটের ব্যবহারটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া। এই মোবাইল ফোনটি আরেকটি বিপদও নিয়ে আসে। বয়স্ক মানুষদের জীবনে আমি দেখেছি ভীষণভাবে এই মোবাইল ফোনে অ্যাডিক্ট হয়ে যাচ্ছেন। নিজের ছোটবেলায় আমরা যেমন রুটিন করতাম, একটা রুটিন করে নেওয়া যে সকালে নির্দিষ্ট সময় এইটুকু সময় আমি মোবাইল দেখব, কি এইটুকু সময় সন্ধেবেলা বা রাত্রের পর আর এই মোবাইলের ধারে কাছে যাব না। বহু ঘটনা আমাদের সামনে এসেছিল যেখানে এই মোবাইলের ফাঁদে নানান, শুধু অর্থকরী নয়, আরও নানান বিপদে বয়স্ক মানুষরা পড়ছেন। অচেনা মানুষকে বন্ধু বানানো, বিশেষত সোশ্যাল সাইটসে, সমাজ মাধ্যমে, এটার ভীষণ বিপদ আছে। ভালো সাক্ষাৎ বন্ধু, তার বিকল্প আমার মতে হতে পারে ভালো বই, কিন্তু ভার্চুয়াল বন্ধু কিন্তু নয়। এটা ছোটদের বিপদ নিয়ে আমরা কথা বলি, আমাদের কাছে বহু এরকম বয়স্ক মানুষদের ঘটনা এসেছিল যেগুলো তারা এই বিপদে পড়ে যাচ্ছেন। আজকে এখানে দুজন ডাক্তারবাবু, একজন মনের ডাক্তার, একজন শরীরের ডাক্তারবাবু আসবেন, তারা আপনাদের ডিটেল বলবেন। একটাই আমার বলার, যারা শরীর স্বাস্থ্যের জন্য একদম বসে না পড়ে যদি কিছু হালকা ব্যায়াম ইত্যাদি করা যায়, এবং একটা কোনো স্বাস্থ্য বীমা থাকা, যদি কিছু না থাকে অন্তত স্বাস্থ্য সাথীর সুযোগটা নেওয়া। কলকাতা পুলিশ এলাকায় যদি থাকেন, কলকাতা পুলিশের একটা ইনিশিয়েটিভ আছে প্রণাম বলে, এই প্রণামের সহায়তা নেওয়া। সিনিয়র সিটিজেন অ্যাক্ট আছে যেখানে তাদের উপর অত্যাচারের রেমিডি পাওয়া যায়। কিন্তু আসল হলো আপনার নিজের মনটাকে তৈরি করা। জীবনযাত্রায় কিছু পরিবর্তন যদি আনা যায়, পরিবর্তন বলতে আপনি আগে, আপনার বয়স যখন কম ছিল তখন যতটা সংসার বা যতটা ভোগের মধ্যে ছিলেন, সেখান থেকে তিনটে নীতি যদি আমরা মেনে চলি। এক নম্বর হচ্ছে অধিক আকর্ষণ থেকে কম আকর্ষণের দিকে যাওয়া। বাইরে জিনিস দেখলাম, মনে হলো বাহ কি সুন্দর, এই আকর্ষণটাকে কমিয়ে নেওয়া। দ্বিতীয় নীতি আমার মনে হয় কম সংযম থেকে একটু বেশি সংযমে, সেটা খাওয়া দাওয়া, চলাফেরা, সব দিকে। কম ডিসিপ্লিন থেকে একটু বেশি ডিসিপ্লিনে যাওয়া, শরীর মন দুটো, এই তিনটে বেসিক নীতিকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের শাস্ত্রে যে বারবার বলেছে প্রবৃত্তি থেকে নিবৃত্তি, খুব কঠিন মনে হলেও আমাদের মতো খুব সাধারণ সংসারী লোকের কাছে মনে হয় অতটা কঠিন হবে না। দেখুন, আগে যতটা বাজার করতেন আজকে কিন্তু ততটা বাজার না করলেও চলবে। কুড়িয়ে বাড়িয়ে জড়ো করে আনা, এটা একটা আমাদের স্বভাব। এই কুড়িয়ে বাড়িয়ে জড়ো করাটা কি কমানো যায় না বা বন্ধ করা যায় না? এবার এমন জিনিস জড়ো করতে হবে যেটা আমি আগামী জন্মে, আগামী জীবনেও বহন করে নিয়ে যেতে পারবো। আর যদি পরজন্মে বিশ্বাস না থাকে, তাহলে এইটুকু বলতে পারি, এই জন্মেও কিন্তু আপনাকে শান্তি দেবে, অনেক প্রশান্তি দেবে। সঙ্গীর দলের কথা বলেছি, সেই কলমির দল একসঙ্গে করে এই নানান জায়গায়, বিশেষত মঠ মিশনগুলোতে ঘুরে বেড়াতে পারেন। শারীরিক বা আর্থিক সক্ষমতা না থাকলে অন্তত বেলুড়, দক্ষিণেশ্বর, সারদা মঠ, এগুলোতে তো যাওয়া যেতেই পারে। এমন অনেক মানুষকে আমি দেখেছি 88 বছর বয়স হয়ে গেছেন, বাসে করে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছেন কাসুন্দিয়া। আমাদের বলছেন যে তোমরা কেন গাড়ি করে যাও, বাসে যাবে, সেই পয়সাটা মঠে দিয়ে দেবে।
তাই এরকম মানুষ আমাদের চোখের সামনে অনেকেই রয়েছেন, কিন্তু যা আগে অনেক কিছুই হয়তো করেছেন, সেই কাজগুলো বোধহয় আর না করাই ভালো। আগে লাফিয়ে উঠে পাখাটা পরিষ্কার করতেন, এখন পারলেও করতে যাবেন না। ঠিক সেরকম আগে যা যা করতেন সব কাজই যে এখন পারবেন তার জন্য দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। সিস্টার নিবেদিতার কথা মহারাজ বলেই দিয়েছেন। এটা একটা আমাদের কাছে, সিস্টার নিবেদিতা যখন গোপালের মাকে সেবা করছিলেন, এই ভাব পড়তে গিয়ে আমার মনে হলো এখান থেকে আমাদের কিন্তু দুটো শিক্ষা পেতে পারি আমরা। এক, প্রথমত অত্যন্ত আচারী ব্রাহ্মণ বিধবা মহিলা, তিনি একজন বিধর্মী বিদেশি মানুষের সাহায্য নিচ্ছেন, তাহলে এই যে সাধিকা গোপালের মা সর্বভূতে ঈশ্বর দর্শন, এর উপলব্ধিটাই বোধহয় এর মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। বাহ্যিক আচারের পারে চলে যাওয়া এবং সেই চরম সত্যের সাধনা, এই শিক্ষা কিন্তু আমরা এই গোপালের মার মধ্যে থেকে পাচ্ছি। আমরা হয়তো অতদূর না যেতে পারি, কিন্তু সকলের মধ্যে ঈশ্বরের প্রকাশ এতটা না বুঝতে পারি, কিন্তু এটুকু বুঝতে পারা উচিত যে সব মানুষই কিন্তু আমার মঙ্গল চায় তার মতো করে। তার চাওয়াটা আমার সাথে নাও মিলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি মনে করব, আমি হতাশায় চলে যাব যে সকলে কেউ আমার মঙ্গল চাইছে না, আমি দুঃখে পড়ে যাব। সেও কিন্তু আমার ভালোই চায়, শুধু তার ভালো চাওয়ার ধরনটা আমি বুঝতে পারি না বা আমার থেকে একটু আলাদা। দ্বিতীয় আরেকটা শিক্ষা আমরা পাই যে নিবেদিতা কি শুধু সেবাই করেছিলেন? এটা যখন আমরা জেরিয়াট্রিক ফেসিলিটেটরের কোর্স আলোচনা করছি, মাতাজি খুব সুন্দর করে বলেছিলেন যে নিবেদিতা কি কিছু পাননি? নিবেদিতাও কিন্তু অনেক কিছু পেয়েছিলেন গোপালের মার কাছ থেকে। কাজেই এই সেবাটা একটা যেন কিরম উইন উইন সিচুয়েশন, দুজনেই দুজনের কাছ থেকে পাচ্ছেন। আপনারও জগৎকে অনেক কিছু দেবার আছে। আমি সকলের বোঝা, এই বোধটা থেকে বেরিয়ে আসা এবং ভয়হীনভাবে অকারণে লজ্জা না পেয়ে আপনার জানা, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনারও পৃথিবীকে, মানুষকে, জগৎকে অনেক কিছু দেবার আছে। আমি মানে একজনকে চিনি, 92 বছর বয়সে তিনি চলে গেলেন, একেবারে শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ। এমনই অসুস্থ, সবসময় তার অক্সিজেন চলে, ফাউলার বেডে উঁচু করে বসে, মনটা সাংঘাতিক সচল, কোনোদিন শুনিনি বলতে আমি খারাপ আছি। রবীন্দ্রময় জীবন ছিল, শিল্পী ছিলেন, অদ্ভুত একটা আর্ট ফর্ম উনি আবিষ্কার করেছিলেন, নিজেই করতেন। তার যিনি সহকারিণী যারা ছিল, তারা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্বোধন করতেন, এবং তারাও বুদ্ধদেবের মুখটা মনে পড়ছে না বলে তাদেরকেও তিনি মূল্যপ্রাপ্তি কবিতাটা শিখিয়েছেন, তারা তখন সেইটা মনে করিয়ে দিচ্ছে। তা এই যে দেওয়া নেওয়ার জায়গাটা, এটা কিন্তু বেঁচে থাকার আপনার একটা বড় উদ্দেশ্যও। কিন্তু ওনার সঙ্গে মানে শেষ আমার ইন্টারাকশানে উনি আমাকে আবৃত্তি করে শুনিয়েছিলেন রবীন্দ্রনাথের জীবন দেবতা। তার শেষ কয়েকটি লাইন মনে করুন: ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। হাঁপাচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, তার মধ্যে বলছেন, নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। তাহলে এই উপলব্ধি তো একজন সংসারী মহিলা, সংসারী বৃদ্ধাও পেয়েছেন জীবনে। শরীর মন যে আলাদা, তাকে তিনি যে শরীরের উপর তুলতে পেরেছেন, ভাবতে পেরেছেন, এটা তো বাস্তব জ্বলন্ত উদাহরণ। মৃত্যুকে আবাহন করা এইভাবে কি পারবো আমরা? এই জেরিয়াট্রিক ফেসিলিটেটরের কোর্স নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন মাতাজি একটা কথা বলেছিলেন, এই কোর্সের একটা বড় উদ্দেশ্য হচ্ছে মরতে শেখা। আমাকে বললে সবাই মারতে আসবে, কিন্তু এই কোর্সের বড় উদ্দেশ্য হচ্ছে ঠিক মরে মরতে শেখা, মৃত্যুকে
শ্যামও সমান বলে জানা, যেটা অবশ্যম্ভাবী, সেটা নিয়ে এত ভাবনারই বা কি আছে। আরেকজনকেও আমি দেখেছি, তারও এখন, তিনি রয়েছেন 93 বছর বয়স, এখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোকে ইংরেজিতে অনুবাদ করছেন। হাঁটাচলা করতে পারছেন না, বসে আছেন, কিন্তু করে যাচ্ছেন, মাথাটা চলে যাচ্ছে। এখন দেখুন, অনেকে এখন রয়েছেন যারা একা, মানে ছেলে মেয়ে বা কাছের লোকজন দূরে থাকে, তার জন্য তারা অনেক সময় ভীষণভাবে বা একজন একা হয়ে গেছেন, তারা মনে করেন যে আমি কি পারবো, হতাশায় ভুগে পড়ে। এই নিজের ওপর আস্থাটা রাখা খুব জরুরি, ভয় না পেয়ে সামনে এগিয়ে চলা। এমন অনেকে রয়েছেন, বলছিলাম যে একা রয়েছেন। মায়াবতীতে গিয়ে একজনের সাথে দেখা হয়েছিল, একদম একা থাকেন। একা তো তারা গেস্ট হাউস দেবে না মায়াবতীতে, তা উনি মেডিটেশনের কোর্স করতে ঋষিকেশে গিয়ে একজন কুমায়ুনি মেয়ের সাথে পরিচয় হয়েছিল, সে তাকে ডেকে নিয়েছেন। তিনি বলেছিলেন, ভগবান আমায় একা করে দিয়েছেন, তাতে কি আছে, সারা পৃথিবী আমার সঙ্গে আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের খুব মনে হয় যে যখন আমার একটা সময় কেটেছে, দেখুন মানে মানুষের এই বার্ধক্যেরও তো তারতম্য আছে। 70 বছর, 65-70 বছর পর্যন্ত কর্মক্ষম এখন মানুষ থাকে, 80 বছর পর্যন্ত কেউ কেউ থাকে, তারপরে বেশিরভাগ মানুষেরই একটু কর্মক্ষমতা কমে যায়, শারীরিক কর্মক্ষমতা। সেক্ষেত্রে একটা অন্তর্মুখী জীবন তৈরি করার সময় আসে, আর তখন অনেক সময় আমাদের দেখতে হয় যে প্রিয়জনরা চলে গেল, অনেক সময় বয়সের ছোট কেউ চলে গেল। এগুলো হয়তো দুঃখ দেবে, কিন্তু এর সময় দুটো বইয়ের কথা আমাদের মনে হয় খুব কাজে লাগবে। আমি একটা সময় ট্রেনিং ইনস্টিটিউটে ছিলাম, সেখানে একজন ট্রেনিং দিতে এসে বলেছিলেন, আমাদের জীবনের দুটো ম্যানুয়াল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানে আমাদের জীবন তৈরি করতে যারা সাহায্য করে, একটা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস রচিত গীতা, ভগবদ গীতা, যেটা একটা মোটিভেশনাল ম্যানুয়াল, জীবনে আপনাকে একদম নির্ভীক হতে শেখাবে। আর একটা ম্যানুয়াল হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথামৃত, যেটা কিন্তু ওনার ভাষায় উনি বলেছিলেন এটা একটা এত ভালো এক্সটেনশন ম্যানুয়াল আমি আর দেখিনি। উনি এক্সটেনশন ওয়ার্কার, জীবন কি করে তৈরি করবেন এত ভালোভাবে আর কোনো বই দেখিনি যেখানে এটার কথা বলা হয়েছে। তো এই দুটো ম্যানুয়ালকে যদি আমরা দৈনন্দিন জীবনের একেবারে মানে অংশগ্রহণ করে ফেলতে পারি। একবার এক মহারাজ আমাদের খুব বকা দিয়ে বলেছিলেন, প্রতিদিন যদি তুমি গীতা আর কথামৃত না পারো তাহলে কি পড়লে। তারপর থেকে আমরা ঠিক করেছিলাম, ঠিক আছে 5 লাইন হলেও পড়বো, সে যেরকম হবে। তো এই দুটো ম্যানুয়াল যদি আমাদের জীবনের অংশ করে নিতে পারি, তাহলে কিন্তু দেখবেন আপনার মনে যে আস্থাহীনতা, বিশেষত একা থাকার ভয়, এর থেকে অনেকাংশে আপনি বেরিয়ে আসতে পারবেন। শেষ করব মায়েরই একটা কথা বলে। শ্রীমা তো আমাদের সারা জীবনে আমাদের নানানভাবে শিখিয়েছেন, তার যে শেষ মোক্ষম উপদেশটা, মানে এর থেকে বড় উপদেশ বোধহয় আর হয় না, কখনো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এটা যদি সত্যিই আমরা জীবনে উপলব্ধি করতে পারি আর জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই বাকি জীবনটা যে আপনার আনন্দেই কাটবে, এই গ্যারান্টিটা যে কেউ দিতে পারবে। আপনাদের অনেক অনেক